তো অনেকদিন পর সাহস করে রেকর্ডিং করতে আসলাম। আমার শরীর যে অবস্থায় ছিল আসলে মাইক্রোফোনের সামনে আসার মতো সাহসী হচ্ছিল না। সো এনিওয়েজ, শুরু করি, দেখি। আপনারা একটু ভলিউমটাকে একটু বাড়িয়ে শোনার চেষ্টা করেন, কারণ আমি খুব বেশি স্ট্রেস দিতে পারছি না। এস্টিমেশনের যে পার্টটা আছেন, এস্টিমেশনটা আসলে সাপ্লাই সরি প্রজেক্ট ম্যানেজমেন্টে কেন দরকার সেটা আসলে ছোট্ট করে একটু বলে নিই। আমরা যখন কোরবানির হাটে যাই, সামনে আসছে, আমরা কি করি, দূর থেকে অনেকগুলো গরু যেটা আছেন সেগুলোকে দেখে আসলে চিন্তা করার চেষ্টা করি কোনটার কিরকম মাংস হতে পারে, সেই অনুযায়ী দামটা হবে। এবং যদি দেখি আমাদের রেঞ্জের মধ্যে আছে বা আমাদের জন্য একটা ভালো পড়তা হয়, আমরা সেটাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করি। প্রজেক্ট ম্যানেজমেন্ট যখন করতে চান, তখন আপনার জন্য বেশ কিছু প্রজেক্ট আপনার হাতে আসে। সব প্রজেক্টগুলোকেই আপনার নিতে হবে, নট নেসেসারিলি ক্রিকেটের মতো যেরকম ওভারে 6টা বল থাকে, 6টা বলেই আপনি ছক্কা হাঁকান না। আপনি ওয়েট করেন যেই বলটা যেন অতটা বেস্ট বল না হয়, সেগুলোকে 6 বা 4 মারার চেষ্টা করেন। প্রজেক্ট ম্যানেজমেন্টেও আমরা রিয়েল লাইফে অনেক প্রজেক্ট পাই, সেগুলোকে আমরা এস্টিমেট করি যে কি পরিমাণ খরচ হতে পারে এবং কি পরিমাণ সময় লাগতে পারে। সেগুলো দিকে তাকিয়ে প্রজেক্টটা আমার জন্য আসলেই লাভজনক হবে কিনা সেগুলোকে আমরা চিন্তা ভাবনা করে পরবর্তীতে আমরা এই প্রজেক্টের দিকে সিরিয়াসলি আগানোর চেষ্টা করি। এই জন্য আপনার এস্টিমেশনটা আসলে বেশ গুরুত্বপূর্ণ। এখন এস্টিমেশনটা ক্ষেত্রে আমরা যেরকম বলি, এস্টিমেশনটা আমার যত ভালো হয় আমার জন্য তত ভালো, কারণ সবার একটা রুল অফ থাম টাইপের থাকে যে আমরা আসলে যেহেতু মানে বলতে গেলে প্রথমবার আর নতুন কাউকে কখনোই এস্টিমেশন করতে দেওয়া হয় না। যে অনেক দিন ধরে এই প্রজেক্টটা করছেন টপ লেভেল ম্যানেজমেন্ট অথবা যারা এই কাজের সাথে আসলেই মানে ওতপ্রোতভাবে সবসময় ইউজ ইনটু থাকেন, তাদেরকে দিয়ে এই কাজগুলো করানো হয়ে থাকে। এই জন্য তাদের এস্টিমেশনটা প্র্যাগম্যাটিক বা ভেরি রিয়েলিস্টিক হয়ে থাকে। তো যে এস্টিমেশনটাই আপনি মূলত করেন, আমরা চাই যে অ্যাটলিস্ট 100 টাকা যদি অনুমান চিন্তা করেন, তার কাছাকাছি যেন আমরা পৌঁছাতে চাই। এখন অনেকে বলে 100-এ 100 হওয়া লাগবে না ভাই, আমি আপ টু 90% বা সরি 95% পর্যন্ত যদি পৌঁছাতে পারি, আমি আলহামদুলিল্লাহ বলে বের হয়ে আসবো। এইটা আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টে সবাই চেষ্টা করে, কারণ এস্টিমেশনটা ইজ অলওয়েজ আপনার একটা অনুমান, হোয়াটস গোনা হ্যাপেন ইন ফিউচার। আপনার একটা নেকেড আইতে আপনার অনুমান করছেন কি ধরনের হতে পারে। তো সেই জন্য আমরা ওই যে 90%, 95% হলেই যে বলি আলহামদুলিল্লাহ, তার মানে সেখানে তো নিশ্চয়ই এস্টিমেশনে ভুল হতেই পারে। এস্টিমেশনের মধ্যে থেকে ডিসক্রিপেন্সিজ হবে, এটাকে আসলে মেনে নিয়েই আগাতে হবে। আপনার এস্টিমেশনের যদি ভুল হয়, ওটা নিয়ে ডিপ্রেশনে চলে যাওয়ার আসলে কিছু নাই। এটাই নর্মাল প্র্যাকটিস, এবং উইথ টাইম এস্টিমেশনটা আপনার বেটার হয়। এই জন্য আমরা যেহেতু চাই যে আমাদের এস্টিমেশনটা যেন অ্যাটলিস্ট 95% হতে পারলেই ভালো, চেষ্টা তো থাকে 100-এ 100। তার মানে যত এস্টিমেশনের কাছে আমরা পৌঁছাতে পারি ততটাই আমরা জোর গলায় আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করি। তো ওই জন্য এস্টিমেশনটাকে ভালো করার জন্য আমাদের নিশ্চয়ই বেশ কিছু গাইডলাইন্স থাকা উচিত। ওভার দ্য ইয়ার্স কাজ করতে করতে অনেক রিসার্চাররা কিছু কিছু গাইডলাইন্সের কথা বলেছেন যে এস্টিমেশনটাকে কিভাবে আসলে একটু ভালো করা যায়। কারণ আপনি যদি এস্টিমেশনটা ভালো বলতে, তার মানে আপনি যে 100টাকে এস্টিমেট করবেন তার কাছাকাছি পৌঁছানোর সুযোগটা আরো বেশি। তার মানে 95% না, আর একটু বেশি আপনি রিচ করতে পারবেন। হয়তো 1 কোটি টাকা এস্টিমেট করলেন, আপনার খরচ হয়ে গেল 98 লাখ টাকার মতো। তার মানে এস্টিমেশনের কাছাকাছি 98%-এর মতো অ্যাচিভ করছেন। এই জন্য চাই যত ভালো এস্টিমেট হবে আপনার জন্য ভালো, কারণ তার থেকে বেশি খরচ হওয়ার সম্ভাবনাটা কমে যায়, আপনার কাছে ওই সারপ্রাইজ এলিমেন্টটা থাকবে না। তো এস্টিমেশনের ক্ষেত্রে বেশ কিছু কথাগুলো বলা হয়েছে যে এস্টিমেশনটার কোয়ালিটি খারাপ বা ভালো নির্ভর করবে যদি কোনো নেয়ার আর আর ইয়োর কারেন্ট টাইম, সেটার জন্য যদি এস্টিমেট করেন, সেটার জন্য আসলে আপনার জন্য কারেন্ট ডেটা ব্যবহার করে এস্টিমেটের কোয়ালিটিটাকে ভালো করা সম্ভব। যত দূরে যাবেন, অনেক ম্যাক্রো ফ্যাক্টরস গুলো আপনার জন্য ইম্প্যাক্ট আনবে। যেমন আমাদের এই যে দেখেছেন ইউএস এর ক্ষেত্রে আপনার অনেক কিছু শুল্ক আরোপ করে দিয়েছে। ইন্ডিয়াতে যেরকম আপনি ট্রান্সশিপমেন্ট গুলো ইউজ করতে পারতাম, রেডিমেড গার্মেন্টস গুলো ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট হয়ে চলে যেতে পারতো,
বন্ধ হয়ে গিয়েছে। সো আপনার সেই ক্ষেত্রে এস্টিমেশনগুলো নিয়ার হলে সুবিধাটা ভালো হয়, অনেক দূরে হলে অনেক ধরনের ফ্যাক্টরস, আপনার ম্যাক্রো লেভেলের ফ্যাক্টরস গুলোকে আসে, ইনফ্লেশন হতে পারে, ইউক্রেনের যুদ্ধ হতে পারে, এই যে এখন ইসরায়েল ফিলিস্তিনে, আরো অনেক কিছু, লট অফ থিংস ক্যান কাম ইন টু প্লে। সেখানে আপনার এস্টিমেশনের কোয়ালিটি খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যেই প্রজেক্টকে নিয়ে আপনি এস্টিমেট করছেন, এটা যে শুধু বিল্ডিং হতে হবে নট নেসেসারিলি। আপনার মোবাইল ফোন, ইট ক্যান বি অলসো প্রজেক্ট। মোবাইল ফোনের যে সকল পার্টসগুলো আপনার লাগছে সেগুলো যেই দেশ থেকে আনছেন, সেই সব কিছুই কিন্তু আপনার এই প্রজেক্ট। প্রজেক্ট মানে যে বিল্ডিং নট নেসেসারিলি, যে কোনো একটা ফোন বানানো, যে কোনো একটা ইভেন্ট করা, দ্যাট ইজ অলসো এ প্রজেক্ট। সো সেরকম যদি খুব কমপ্লেক্স প্রজেক্ট, মানে খুব জটিল প্রজেক্টটাকে হয়ে থাকে, সেই প্রজেক্টের ক্ষেত্রে অনেক কিছু জিনিসপত্র আপনার আনসার্টেনটি থেকে যায়। সো এই ক্ষেত্রে নতুন টেকনোলজি ব্যবহার করছেন, টেকনোলজির প্রাইসটা খুব ইজিলি অনেক বাড়তে পারে, বিকজ ইটস এ ভেরি নিউ টেকনোলজি। এরকম জটিলতা থাকতে পারে, যেরকম আমরা প্রায়শই বলার চেষ্টা করি যে জলসিঁড়ির কথা বলা হয়, এইটার প্রজেক্টটাকে নিয়েছেন, বাট ভিতরের মাটির নিচে যেই পরিমাণ বাজে অবস্থা, আপনার পাইলিং এর খরচ অনেক বেশি হয়ে যাচ্ছে। যত তালা উপরে উঠছেন, তারা বলছে লিটারালি তত তালার নিচে নামতে হচ্ছে। সো সেই ক্ষেত্রে এরকম কমপ্লেক্স প্রজেক্ট হলে আপনার এস্টিমেশন করাটা কিন্তু আগের থেকে অনেক, মানে খুবই ডিফিকাল্ট হবে, এবং অ্যাকুরেসি অনেকটা কমে যাবে। যেরকম বাংলাদেশে এর মধ্যে থেকে একটা মজার কথা বলছেন যে ট্রাফিক, যে পুলিশিং যেটা আছেন, ট্রাফিক লাইট সিস্টেম গুলোকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে তারা দেখছে এই প্রজেক্টের একটা জিনিসকে খেয়ালই করে নেই, বাংলাদেশ মানুষের যেই বিহেভিয়ার, যে আমরা লাইটটাকে মানতে চাই না, আমরা ওইখানে একটা মানুষ দাঁড়ায় না থাকলে আমরা ওইটাকে মানতেই চাই না। সো আপনি যত লাইট সিস্টেমটাই করেন, ওই হিউম্যান এলিমেন্ট ওইখানে না থাকলে আমরা আসলে কখন থামতে হবে, কখন যেতে হবে, ওইটাতে অভ্যস্তই না। এরকম যদি কমপ্লেক্স প্রজেক্ট হয়, সেই ক্ষেত্রে এস্টিমেশন করাটা আপনার জন্য ইম্পসিবল হবে না, কিন্তু অ্যাকুরেসি বা সেটা একটু কমে আসবে। যাকে দিয়ে প্রজেক্টটাকে আসলে করাচ্ছেন, বলেছিলাম এস্টিমেশনটা নতুন, এটা তামিল মুভি টুভির মতো না যে নেমে গেলেন, নেমে যেয়ে সাথে সাথে সবগুলোই ছক্কা হাঁকানো শুরু করলেন। এস্টিমেশন গুলো করাতে হয় মানুষগুলো দিয়ে, যারা অলরেডি এই কাজের মধ্যে থেকে অনেক বছর ধরে আছে। আমরা যখন ইউকেতে প্রকিউরমেন্টের ডিপার্টমেন্টে কাজ করেছি, আমরা নতুন অবস্থায় আমরা নেগোসিয়েশনে কোনো কথা বলতে পারতাম না। আমরা, আমার ম্যানেজারের পাশে আমরা দুইজন ম্যানেজারের অ্যাসোসিয়েট ছিলাম, তারা সুন্দর করে ছোট চিরকুটে যেই একটা প্রাইসিং এর কথা যদি ওরা বলতো, তার মানে এইটা আগোরাতে কত বিক্রি হচ্ছে ছোট্ট চিরকুটে লিখে তার কাছে আমরা দিয়ে দিতাম। আমরা ওইখানে বলতে পারতাম না নো স্যার আপনি ভুল বলছেন। সো এইটার ক্ষেত্রে ইট ইজ অলওয়েজ ডেল্ট উইথ যে যারা যারা এক্সপিরিয়েন্স লোক আছেন, তারা যদি খুব ভালো মানুষকে দিয়ে কাজ করেন, অনেক বছর ধরে কাজ করেছে, সেই ক্ষেত্রে প্রজেক্টের এই এস্টিমেশনটা হবে সময় সংক্রান্ত এবং টাকা সংক্রান্ত এবং রিসোর্স সংক্রান্ত, সেটা অনেক বেশি অ্যাকুরেট হবে। এই জন্য পিপল এলিমেন্ট খুব ইম্পর্টেন্ট। ওই যে বলা হয় ইটস নট দ্য প্লেস দ্যাট মেক্স ইট হোম, রাদার ইটস দ্য পিপল। এখানেও হিয়ার দ্য পিপল ক্যান মেক এ ডিফারেন্স। ভালো মানুষ রাখলে, এক্সপিরিয়েন্স লোক রাখলে, তারপরে দেখবেন যে এস্টিমেশনটা খুব আপনার এর ভালো হচ্ছে, ওরেলস একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এখানে আরো তিনটা জিনিসের কথা, বেসিক্যালি চারটা আসবে, সেটা কথা বলা হয়েছে। এস্টিমেশনটা আপনি যখন করতে যাবেন, এন্ড কি চিন্তা করবেন, এই প্রজেক্টটা তুলতে হবে। এখন প্রজেক্টটা তুলতে হলে কাউকে না কাউকে দিয়ে করাতে হবে। এখন সেই মানুষগুলোকে কিভাবে ব্যবহার করবেন? নিশ্চয়ই আপনি একটা ফাংশনাল অর্গানাইজেশন হিসাবে কি ব্যবহার করবেন, যে তার মানে দুপুরের আগ পর্যন্ত একটা আপনার দৈনন্দিন কাজগুলো করছেন, দুপুরের পর আপনি তখন যেই ধরনের 3-4 ঘন্টা সময় পাচ্ছেন ওই প্রজেক্টের জন্য আপনি কাজ করছেন, এইভাবে করবেন? নাকি আপনি ডেডিকেটেড ভাবে এই 10 জনকে আলাদা করে রেখে, আমাদের ক্লাসে যারা আছেন তাদেরকে সম্পূর্ণ আলাদা করে রেখে আগামী 1 মাস বা 2 মাস বা যতক্ষণ না এই প্রজেক্টটা শেষ হয় তার জন্য এঙ্গেজ করে রাখবেন? সো আপনি কোন ভাবে এই প্রজেক্টটাকে তুলে আনবেন সেই জিনিসটাকে আপনার জানতে হবে। কারণ আমি যদি ফাংশনাল অর্গানাইজেশন হিসাবে চিন্তা করি, দিনের প্রথম বেলা রেগুলার কাজ করবেন, বাকি বেলাটা আপনি প্রজেক্টের জন্য করবেন, খরচ কম লাগবে, সময় বেশি লাগবে। আবার হুট করে যদি প্রজেক্ট করার সময় দেখি না, আমরা এটাকে ফাংশনাল অর্গানাইজেশন হিসাবে করলাম না,
আমরা করব ডেডিকেটেড, তার মানে সময়টা আমার কম লাগবে কিন্তু খরচটা হু হু করে বাড়তে থাকবে। তার মানে দুটো দিকেই আমরা আসলে আমাদের যে এস্টিমেশনটা সেটাকে মিট করতে পারলাম না। তো এইটা আগে আপনার বুঝে নিলে তখন দেখা যাচ্ছে এই সারপ্রাইজটা আপনার থাকবে না। তখন বলতে পারবেন না যে মাসুদ কথা রাখেনি। মাসুদের আগে জানতে হবে কোনভাবে আপনি বেসিক্যালি অর্গানাইজেশন স্ট্রাকচার ইউজ করে প্রজেক্টটাকে তুলে নেওয়ার চেষ্টা করবেন। এটা জানলে ঝামেলাটা হবে না। এইখানের মধ্যে থেকে লেখা আছে অ্যাড 10, এইটা দেওয়া হয়েছে মানে সব সময় বলা হয়, দেখবেন যে আপনাকে যদি বলা হয় এই ক্যাম্পাসে ধানমন্ডি থেকে তোমার যেতে কতক্ষণ লাগে, ইউজুয়ালি লাগে হচ্ছে ধরেন আমার 30 মিনিটের মতো লাগে, সবচেয়ে আগে যেতে পারলে 30 মিনিট, বাট অ্যাভারেজের ক্ষেত্রে হয়তো মোস্ট অফ দ্য টাইম লাগে, একটু জ্যাম ট্যাম থাকতে পারলে লাগলে হয়তো পারে 40 মিনিট। আর সবচেয়ে বেশি এই সময়টা হতে যদি লাগে, তার মানে জাস্ট টু বি ইন দ্য সেফার সাইড আমি বলছি হচ্ছে ধরেন 50 মিনিটের মতো লাগে। তার মানে আমার কিন্তু এক্সট্রা 10% 15% একটা অ্যাড করে দিই, সো দ্যাট যেন আমিও মানে যা এস্টিমেট করেছি সেটা যেন ভুল না হয়। আপনার ওই 50 মিনিটের পরে গেলেও আচ্ছা ভুল বলেছে, বাট আপনি যদি 50 মিনিটের আগে পৌঁছায় যান 40-45-এ, তার মানে আই এম ইন এ ওয়ে আই এম রাইট। তো সবাই এই রাইট থাকতে চায়, এরকম করে এক্সট্রা একটা পার্সেন্টেজ অ্যাড করে দেয়। মানে যেই কাজটা ধরেন হয়তো 30 দিনের হওয়া সম্ভব, ওরা বলে দেয় আচ্ছা এটা সে 30 থেকে 40 দিনের মধ্যে হয়ে যাবে। ওই 10% 15% অ্যাড করার একটা টেন্ডেন্সি থাকে। এইটাকেই বলা হয় প্যাডিং এস্টিমেট। তার মানে সমস্ত জায়গাতে অতিরিক্ত কিছু সময় অথবা টাকা জুড়ে দিচ্ছেন। এটা রিসার্চ করে দেখা গিয়েছে সবার মধ্যে এই 10-15%-এর মতো তাদের আপনার এই অ্যাড করার একটা টেন্ডেন্সি আছে, 10 থেকে 15%, এবং এটা প্রতি জায়গাতেই করে। এবং করতে করতে দেখা যাচ্ছে যে আপনার যেই ইউজুয়াল টাইম হওয়ার কথা, 30 দিনের প্রজেক্ট হওয়ার কথা, সেইটার 15% অ্যাড করে ওইটাকে 45 দিন করে দিয়েছেন। সো অনেকের ক্ষেত্রে হয়তো একটু বেশি থাকতে পারে। এই জন্য ম্যানেজার যখনই বুঝতে পারে যে কোনো কোম্পানিতে এই ধরনের প্র্যাকটিস আছে, উনি তখন কাটাকাটি শুরু করেন। উনি কি করেন, আপনার কাছ থেকে এস্টিমেট যা পায় ওইটার থেকে কোনো কথা না বাদ দিয়ে উনি 10-15% কার্টেল করতে থাকেন। কারণ এটা জানেন ইউজুয়ালি আমরা 10 থেকে 15-র মতো, কিছু ক্ষেত্রে অনেকে এক্সেপশনাল 20 করে, এই জন্য 10-15%-এর মতো উনি যদি আপনাকে ওই যে 45 দিনের এস্টিমেট দেয় আয়, আর যদি জানে এখানে সবাই প্যাডিং প্র্যাকটিস করে, ওইটার 10-15% কমাই দিবে, দিয়ে তারপরে আপনার এই ফাইনাল বাজেটটা, টাইম এবং এস্টিমেশন এইটা টপ লেভেল ম্যানেজমেন্টের সাথে শেয়ার করবে। সো এই প্যাডিং এস্টিমেটটা যদি থাকে তাহলে কিন্তু ভুল হওয়ার চান্সেস বা এস্টিমেটটাকে আরেকটু ও ডিসক্রিপেন্সিজ হওয়ার চান্সেস বেশি থাকে। এই ক্ষেত্রে ম্যানেজারের যদি একটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করে, যে জানে যে আমার যারা যারা স্টাফগুলো আছেন তারা এরকম করে, সেই ক্ষেত্রে আপনি মাইনাস করা শুরু করবেন 10-15%-এর মতো। ওই যে প্যাডিং এস্টিমেটের কথা বললাম, এখন দেখেন কিছু কিছু কোম্পানিতে এই প্র্যাকটিসটা চলে। সো আপনার যদি কোম্পানির কালচার থাকে এই প্র্যাকটিসগুলো চলবে, তাহলে কিন্তু ওই ম্যানেজারের ইন্টারভেনশন ছাড়া আপনার এস্টিমেশন কিন্তু ভুল অথবা একটু বেলাইনে হওয়ার চান্সেস বেশি। আবার কিছু কিছু কোম্পানি ওরা বলে যে না, তাকে এই প্যাডিং এস্টিমেট বা এরকম চোখে দেখায় না করে তোমরা এক কাজ করো, আমাদের কালচার হচ্ছে সময় বেশি লাগুক, কিন্তু তোমরা প্রতিটা জিনিস একেবারে যা এস্টিমেট ধরে 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 এস্টিমেট করবা। এরকম যদি কালচার থাকে যেখানে আপনার কোম্পানি একেবারে নিটি গ্রিটি জিনিসগুলোকে কনসিডার করে তার খরচ কত, এটা করতে সময় কত, এরকম আপনার জন্য একটা WBS এর মতো একটা দাঁড় করাতে বলে, সেই ক্ষেত্রে আপনার কোম্পানির ইনিশিয়াল সময় লাগবে অনেক বেশি, কিন্তু লাভ হবে যখন এস্টিমেটটা করবেন এবং বাস্তবে প্রজেক্টটা করবেন, তখন দেখবেন দুইটার মধ্যে ফারাক বা ডিসক্রিপেন্সিজ অনেক অনেক কম থাকবে। সো এরকম কালচার যদি থাকে যেখানে আপনার কোম্পানি আপনাকে এক্সট্রা মাইল হাঁটতে বলবে, সো দ্যাট ওই প্রজেক্টের জন্য যা কাজ করতে হবে একটা একটা করে ব্রেক বের করেন, তার করসপন্ডিং খরচ, তার করসপন্ডিং টাইম, সেইগুলোকে যোগ করে টাকা এবং সময় এই দুইটাই বের করবেন, তখন দেখা যাবে আপনার সময় হয়তো ইনিশিয়ালি বেশি লেগেছে কিন্তু আপনার
কস্ট এবং টাইম এস্টিমেশনের কোয়ালিটি অ্যাবসোলুটলি একেবারে বেস্ট টাইপের হবে। এরকম যদি আপনার অর্গানাইজেশনাল কালচার থাকে তাহলে আপনার জন্য সময় ইনিশিয়ালি বেশি লাগবে কিন্তু আউটকামটা খুব ভালো হবে। লাস্ট এখানে একটা প্লাস চিহ্ন দেওয়া হয়েছে। এই প্লাস চিহ্নর মানে হচ্ছে প্রজেক্ট ছাড়াও অন্যান্য অনেকগুলো ফ্যাক্টরস আছে যেটা আপনার এর প্রজেক্টের যে এস্টিমেশনটা সেটার 12টা বা 13টা বাজাতে পারে। যেমন আপনি যখন প্রজেক্টটাকে চিন্তা করছেন যে আমি এই প্রজেক্টটা করব, এখন কোন দেশে করবেন? আমরা তো বাংলাদেশ ছাড়া বাংলাদেশের বাইরে অনেক প্রজেক্ট করি। যেমন হিসাব করলে এইখানের মধ্যে ইন্ডিয়া, নেপাল, ওদের আপনার হলিডেজের নাম্বার অনেক বেশি। ইভেন মালয়েশিয়ার কথাও চিন্তা যদি করেন, মালয়েশিয়ার জোহর বারু একটা স্টেট আছে, তাদের ছুটি হচ্ছে শুক্রবার এবং শনিবার। অথবা অন্যান্য স্টেটগুলোতে কুয়ালালামপুর বলেন অন্যান্য সব জায়গাতে শনিবার এবং রবিবার ছুটি। এখন জোহর বারুতে কি করে, যদি কোনো দিন ছুটি পড়ে তাদের শুক্রবার, শুক্রবার তো তাদের অলরেডি একটা ছুটির দিন, ওরা ওই ছুটিটাকে টেনে রবিবার নিয়ে যায়। সো সেই তার মানে একসাথে টানা 3 দিন ছুটি পাচ্ছেন। সো আপনি যেই দেশে প্রজেক্ট করতে যাচ্ছেন সেই দেশের নাম্বার অফ হলিডেজ গুলোকে কনসিডার করবেন যে কতটা কার্য দিবস পাচ্ছেন। প্লাস আপনার একটু খেয়াল করতে হবে যে জাপানের কথা যদি বলেন, জার্মানির কথা বলেন, ইউএসএ, এরকম সব দেশগুলোতে ওদের একটা ফিক্সড টাইম দেওয়া আছে যে একটা এমপ্লয়িকে 40 ঘন্টার উপরে কাজ করাতে পারবেন না একটা উইকে। এখন প্রশ্ন হচ্ছে করাতে কি আসলেই পারবেন না? হ্যাঁ পারবেন, কিন্তু তাকে ওভারটাইমের পেমেন্ট করা লাগবে। এখন ওভারটাইমে পেমেন্ট করতে গেলে কিছু ক্ষেত্রে 20 থেকে 50 মানে 20 to 50% এক্সট্রা পেমেন্ট করা লাগে। ইভেন ইউকেতে যদি আপনি স্যাটারডেতে কাজ করান তাহলে আপনার 1.5 টাইমস 1.5 গুণ পেমেন্ট করা লাগে, এবং সানডেতে করতে গেলে ওভারটাইম যদি হয় সেক্ষেত্রে আপনার দ্বিগুণ পেমেন্ট করা লাগে। এরকম যদি আপনার অবস্থা হয়ে যায় তার মানে আপনার খেয়াল করতে হবে একটা দেশে আপনার কত ঘন্টা একটা এমপ্লয়িকে দিয়ে কাজ করাতে পারবেন, এবং এর উপরে কাজ করাতে গেলে আপনার যে এক্সট্রা পেমেন্ট করা লাগবে, ওভারটাইম, বোনাস বা যেটাই আছে সেটার খরচটা কিন্তু আপনার রেগুলার পেমেন্টের থেকেও 20 to 50% অনেক জায়গাতে বেশি। তার মানে আপনার এস্টিমেশন করলেন সব ঠিক আছে কিন্তু খরচ বেড়ে যাচ্ছে, কারণ আপনি তো ওই ওভারটাইমের কথাটা চিন্তা করেননি। এই জন্য নন প্রজেক্ট ফ্যাক্টরস গুলোকে চিন্তা করতে হবে। যেই দেশে কাজ করছেন সেই দেশের কি কি দিন কার্য দিবস আছে, কি কি হলিডেজ আছে, তাদের এমপ্লয়ীদের ক্ষেত্রে কত ঘন্টা আপনি কাজ করাতে পারেন অন অ্যান অ্যাভারেজ বা রেগুলার বেসিস ইন এ উইক, এবং এক্সট্রা আওয়ার্স যদি কথা করাতে হয় সেই ক্ষেত্রে কত ঘন্টার উপরে গেলে এক্সট্রা আওয়ার্স, এবং তার ক্ষেত্রে পেমেন্টটা কত করাতে হবে সেটাকেও আপনি চিন্তা করতে হবে। সো এই গাইডলাইন্স এর কথা আপনাকে বলা হয়েছে, এই প্লাস দিয়ে আমি অন্য জিনিসটাকে বলার চেষ্টা করা হয়েছে। এখন এটার কারণে ভালো হয় খারাপ হয়। তো এর সাথে সাথে আরেকটা জিনিস তারা বলার চেষ্টা করেছে যে আসলে প্রজেক্টটা যেহেতু করাতে হচ্ছে তাহলে আর কি আসলে করা যায় যেটার আর কোয়ালিটিটাকে বেটার করার জন্য বলা হয়েছে। কিছু গাইডলাইন্স তারা বেসিক্যালি বলেছে যে প্রজেক্টটাকে যখন আপনারা এই ধরনের এস্টিমেশনটাকে করবেন, এস্টিমেশন করতে গেলে অবশ্যই টপ লেভেল ম্যানেজমেন্টে হেল্প নিতে হবে, বাট টপ লেভেল ম্যানেজমেন্ট থেকে বেশি হেল্প আপনাকে করতে পারবে যে সকল সুপারভাইজার, লাইন ম্যানেজার যেগুলো আছেন, যারা অলরেডি এই প্রজেক্টের প্রতিটা জিনিসের সাথে একেবারে নখদর্পণে ইউজড। টপ লেভেল ম্যানেজমেন্টেররা হয়তো আপনার উপরের সারফেসের বলতে পারবে, এই যে আপনার একটা ফুটবল ম্যাচ করতে গেলে এই ভেন্যু সিলেকশন করা লাগবে, স্পন্সর লাগবে, দেখেছো প্রমোশনস এর দেখেছো, এই কথাগুলো বলবে। বাট এর ভিতরে ওই ভেন্যু সিলেকশন করতে গেলেও আপনার শর্টলিস্ট করতে হবে, কোত্থেকে পাবেন, শর্টলিস্ট করার পর আর তাদেরগুলো ভিজিট করতে হবে, এই যে আরো কাজকর্মগুলো আছে সেগুলোর জন্য সময় লাগবে, টাকা লাগবে। এইটা কিন্তু টপ লেভেল ম্যানেজমেন্টের ওই নখদর্পণে নাও থাকতে পারে। ওনারা সারফেস লেভেলের কথাবার্তা বলবেন, একেবারে টপ লেভেলের উপর থেকে যেগুলো দেখা যায় তার ভিতরের কাজগুলোর ইন ডিটেলস অবশ্যই আপনার হেল্প নেওয়া লাগবে যারা অলরেডি কাজ করেছেন এবং কারা এই সুপারভাইজার, লাইন ম্যানেজার এগুলোকে। এইটা আসলে একজন মানুষের কাজ না, সবাই অনন্ত জলিল হতে পারে না, সবাই আপনার আরো ইন্ডিয়ান অনেকগুলো আছেন, কামাল হাসান উনি একাই
11টা না 12টা রোল করেছিলেন একটা মুভিতে, আই ফরগট দ্য নেম। সো সবাই ওটা হতে পারে না। সো আমাদের ক্ষেত্রে যেটা করতে হয়, একটা প্রজেক্টের ক্ষেত্রে ডিফারেন্ট অ্যান্ড ডিসিপ্লিনের লোক লাগে। যেরকম আপনার, আমরা যদি হাউজিং এজেন্সির কথা বলি, সেখানে একজন প্লাম্বারের কাজ লাগছেন, স্যানিটারির কাজ লাগছে, ইলেকট্রিশিয়ান, সিভিলের, আর্কিটেক্ট, সবাইকে, যেহেতু সবাই মিলে এই প্রজেক্টটাকে করার চেষ্টা করছেন, ইন্টেরিয়ার সার্টেনলি লাগছে, সবাইকে নিয়ে কাজ করবেন যেন কোনো এরিয়ার কেউ কোনোভাবে যেন মিস না হয়। ওই যে আপনার এর আর যে ইয়েটা আছে আমাদের টুথপেস্টে বলা হয় প্রতি 3 মাস পর পর টুথপেস্ট চেঞ্জ করতে হয়, বিকজ কিছু টুথপেস্টের এইটা থাকে না, কিছু টুথপেস্টের ওইটা থাকে, যেন কোনো কিছু মিস না হয়। সেম ভাবে এইখানে সব এরিয়ার লোকগুলোকে নিয়ে কাজ করবেন যেন প্রতিটা এরিয়া কভার করা পসিবল হয়। এখানে এস্টিমেশনের ক্ষেত্রে বলা হয়েছে যে নর্মাল কন্ডিশনের কথা আপনাকে মূলত চিন্তা করতে বলা হয়েছে। তার মানে আপনার একদিন যদি ধরেন, ফর এন এক্সাম্পল, 8 ঘন্টা করে আমার ইউজুয়াল কাজ হয়, সপ্তাহে 40 ঘন্টা আমি কাজ করাতে পারছি, সেই 40 ঘন্টা হিসাব করে দেখেন না যে এই প্রজেক্টটাকে শেষ করতে কত সময় আপনার প্রয়োজন লাগে। সেটা হতে পারে আপনার 2 মাস, 3 মাস, 4 মাস। ওভার টাইমের কথা চিন্তা করতে পারি, বাট ওভার টাইমটাই আমার ফার্স্ট প্রায়োরিটিটা হবে না। আমার ফার্স্ট প্রায়োরিটিটা হবে নর্মাল কন্ডিশনে আমার প্রজেক্টটাকে তুলে আনতে কত সময় লাগবে। 40 ঘন্টা হিসাবেই যদি আপনি একটা উইকের ওয়ার্কিং আওয়ার ধরেন, সকাল 8টা থেকে 5টা পর্যন্ত অথবা 9টা থেকে 5টা পর্যন্ত, সেই টাইমটাকে কনসিডার করেই এই প্রজেক্টটাকে আপনার তুলতে হবে। ডাবল শিফট, ট্রিপল শিফট এইগুলোর কথা চিন্তা করে না করে আপনার আর সিঙ্গেল শিফট করতে হবে। অনেকের ক্ষেত্রে যদি আপনার ডাবল শিফট চলে, আপনি আবার আর সকাল 8টা থেকে একটা করলেন, দুপুর থেকে আরেকটা করলেন, ডাবল শিফট ধরেন, এটাই আমার নর্মাল প্র্যাকটিস। তার মানে আমি ওভারনাইট কাজ করে আরেকটা শিফট ওই কনসিডারেশনে চেন না, যেটাই আমার এখানে নর্মালি হয়ে থাকে। 9 to 5 এর কথা বলছেন, কনসিডার দ্যাট অ্যাজ এ নর্মাল প্র্যাকটিস। ওই মোতাবেকই আপনার কত সময় লাগছে সেইটাকে একটু হিসাবেই কনসিডার করে আপনার আগাতে হবে। এরপরে যে কথাটা আসছে, এখানে 3টার কথা বলছি, সেটার মধ্যে থেকে হচ্ছে যে আপনি নিশ্চয়ই ওই যে 40 আওয়ার্স এর কথা হিসাব করলেন, অথবা এতগুলো দিনের কথা হিসাব করলেন, অথবা আপনি উইক হিসাবে কনসিডার করলেন। যেই ইউনিটটাই আপনি সময়ের জন্য ব্যবহার করছেন, হতে পারে আপনার কত লাগছে, যে আমার আর ধরেন 30 ডেজ এর হিসাব লাগছেন। তার মানে আপনি যদি দিন হিসাব করেই কনসিডার করেন, তার মানে প্রতিটা কাজের ক্ষেত্রে আপনার হয়তো ডে হিসাব করেই করতে হবে। আপনি যদি আওয়ার হিসাব করে করেন, তাহলে আপনার বেসিক্যালি প্রতিটা জায়গাতে আওয়ার হিসাব করেই করতে হবে। তার মানে যেই ইউনিটটা আপনি ইউজ করছেন, সেই সব ক্ষেত্রে আপনার ইউনিটটা একই ধরনের হতে হবে। টাকার ক্ষেত্রেও যদি আপনি চিন্তা করেন, ইউএস ডলার অথবা বাংলা টাকা ইউজ করেন, সব জায়গাতে আপনাকে বাংলা টাকাই আপনার ইউজ করতে হবে। সো তার মানে কারো মধ্যে যেন কোনো ডিসক্রিপেন্সিস বা কনফিউশনটা তৈরি না হয় যে এটা আসলে কোনটা ইয়ে করেছেন, যেটা ইউজ করবেন। যেমন আমরা বলা হয়, এটার একটা সহজ এক্সাম্পল হয়ে যায়, একটা রিপোর্টে লিখতে গেলে রেফারেন্সিং এ যখন আপনি হার্ভার্ড অথবা এপিএ আপনার আছে, হার্ভার্ডটাকে ইউজ করলে থ্রু আউট দ্য রিপোর্টে হার্ভার্ড ইউজ করতে হবে। ব্রিটিশ স্পেলিং অথবা আমেরিকান, যেটাকেই আপনি ব্যবহার করেন, থ্রু আউট দ্য রিপোর্ট একটা করতে হবে। আমরা বাংলাতে বলি সাধু চলিত, যদি একবার সাধু ভাষায় লিখেন, তাহলে থ্রু আউট দ্য পেপার সাধু ভাষায় প্র্যাকটিস করতে হবে। যেটাই আপনি ইউজ করেন, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে অ্যাক্রস দ্য এস্টিমেশন। এবং এখানে আরেকটা বলা হয়েছে যে কাজগুলোকে ইন্ডিপেন্ডেন্ট হিসাব করে করে করতে হবে। যেমন আপনার যদি খেয়াল করে দেখেন যে আপনার ভেনুস ও ক্রিকেট বা ফুটবল ম্যাচের জন্য ভেনু সিলেকশন, আমি যদি পিছনেরটাতে চলে যাই, এই ফিল্ড সিলেকশনের জন্য ও গিয়েছেন, ফিল্ড সিলেকশন বসবেন, তারপরে তাকে শর্টলিস্ট করবেন, ফিল্ড ভিজিট করবেন, তারপরে ফিল্ডটাকে বুক করবেন। প্রতিটার জন্য কাজের জন্য একটা আলাদা সময় নির্ধারণ আছে। ফিল্ড সিলেকশন গুলো করতে গেলে, শর্টলিস্ট করতে গেলে হয়তো আপনার 4, 5, 6, 7 ঘন্টার মতো লাগবে।
সিলেকশন করে তারপরে সেইগুলাকে শর্টলিস্ট করতে হলে বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়ে বসতে হবে, সেটাতেও হয়তো 2 দিন লাগবে। তারপরে আপনারা ভিজিট করবেন ডিফারেন্ট জায়গাতে, সেখানের মধ্যে থেকে একটা হতে পারে সেই 300 ফিটে, আরেকটা হতে পারে আপনার এই বসিলাতে। এরকম নিশ্চয়ই এই ট্রাভেল করতেও আপনার 3-4 দিন লাগবে। তারপরে আপনার বুকিং করতে 1 দিন লাগবে। প্রতিটার জন্য কিন্তু আপনি একটা নির্দিষ্ট সময় ধরেছেন। ফিল্ড সিলেকশন করতে আপনার প্রায় ধরেন হাফ আ দিন লেগে যাচ্ছে, শর্টলিস্ট করতেও আপনার 1.5 দিনের মতো লেগে যাবে, বিকজ বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়ে প্রতিটার র্যাঙ্কিং করবেন। তারপরে সেখান থেকে আপনি ফিল্ডগুলোকে ভিজিট করবেন, ভিজিট করতেও আপনার প্রায় 2-2.5 দিন লেগে যাবে। তারপরে আপনার বুকিং করবেন, সেটাতে হাফ আ ডে। এরকম করতে করতে আপনি প্রথমটাতে হাফ আ ডে, তারপরে 1.5 দিন, তারপরে 2 দিন, তারপরে আরো হাফ আ ডে, এইভাবে করে করে আমরা ধরলাম 6 দিন সময় লাগছে। তার মানে প্রতিটা কিন্তু ইন্ডিভিজুয়ালি কাউন্ট করে করে যোগ করে তারপরে আমরা সময়টা বের করছি। আমরা কিন্তু লামসাম ধরলাম না সেটা করতে 1-2 দিন সময় লাগবে। এখানে বলা হয়েছে প্রতিটা কাজগুলোকে যেহেতু আপনার কমপ্লিট করতে হবে, কনসিডার দেম অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক, এবং ওটার করসপন্ডিং সময় এবং খরচ এটাকে আপনার বের করতে হবে। ওই লামসাম আপনার ওই ইয়ের মতো যেরকম একটা থোক বরাদ্দ করে দিচ্ছেন ওরকম করলে আপনার আসলে হবে না। এবং এবং এইখানের মধ্যে থেকে লাস্ট যেটাকে আপনার বা সেকেন্ড লাস্টে যেটাকে বলবো, যেটাকে আসলে বেসিক্যালি বলা হয়েছে প্রতিটা কাজের জন্য, তো আমরা দেখলাম এখানে ওই যে প্রবলেম হতে পারে। এখন সেই জন্য আমার এটার উদাহরণ দিয়ে এখান থেকে ইউল্যাবে যেতে আমার হাফ-অ্যান-আওয়ার সময় লাগে আর 100 টাকা ভাড়া লাগে রিক্সা। আমি এখন চিন্তা করবো এখান থেকে যদি ইউল্যাবে যেতে গিয়ে একটা রিক্সা নষ্ট হয়ে যেতেই পারে, সেটা যেতে গেলে 27 নম্বরে সেখানে আমার 50 টাকা ভাড়া আসবে। সেখান থেকে আরেকটা রিক্সা নিলাম, নেওয়ার পর আর সেখান থেকে আবার যেতে গিয়ে 3 রাস্তার মাথায় আরেকটা নষ্ট হয়ে গেল, সেখানেও 50 টাকা দিব। ওইখান থেকে আরো গেলাম, আরো 30 টাকা, এভাবে করতে করতে 130 টাকার মতো খরচ পড়ে যাবে। এই ধরনের ওই যে আপনার সেফটি প্রিকশনস এর জন্য ওই আপৎকালীন খরচ বা সময় অতিরিক্ত হাতে ধরে রেখে এইটা আসলে এস্টিমেটের জন্য আমরা করব না। আমাদের অলওয়েজ বলা হয়েছিল যে এস্টিমেশনটাকে আমরা ওই যে নর্মাল কন্ডিশনে করব। তার মানে স্বাভাবিকভাবে এই কাজটা করতে গেলে আমার এত পরিমাণ সময়, এত পরিমাণ টাকা প্রয়োজন, কিন্তু এই জায়গাতে এই বিপদ হলে আরো এত টাকা লাগবে, এই বিপদ হলে আরো এতটুকু টাকা লাগবে, এই সবের মধ্যে আমরা আসলে যাব না। সো এই জিনিসগুলো আমাদেরকে কনসিডার করতে হবে। আমরা যে একটু আগে বলেছিলাম যে আরো অন্যান্য অনেক কিছু জিনিস আমাদের জন্য আসলে ম্যাটার করে। প্রজেক্টের ক্ষেত্রে গাইডলাইন্স করতে গেলে একটু এর আগের বার যা বলেছিলাম সেটাই আসছে। কোন দেশের কোন হলিডেজ গুলোকে একটু খেয়াল করে নিতে হবে। এই যদি খেয়াল করে নেন তাহলে আপনার জন্য কাজ করতে সুবিধা, সমস্যা কম হবে, এবং কোন দেশে কতক্ষণ আওয়ার্স একটা মানুষ কাজ করতে পারবে, এবং এর উপরে কাজ করতে গেলে আপনি যেই ধরনের অ্যাডিশনাল ওভারটাইম পেমেন্ট করা লাগবে সেই জিনিসটা যদি জানা থাকে তাহলে আপনার প্রজেক্টের একেবারে বেস্ট কোয়ালিটিটাকে, এস্টিমেশনটাকে কেউ আটকে রাখতে পারবে না। সো এটা গেল হচ্ছে গাইডলাইন্স। এইখানে একটু স্টপ করে দিয়ে আরেকটা ভিডিও আমরা করে দেব।